বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমা জারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি নতুন বছরের পুঁজিবাজারের প্রত্যাশা ও চ্যালেঞ্জ। এ নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন আহমেদ রশিদ লালী, ব্যবস্থাপনা পরিচালক, রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিস লিমিটেড, এবং তিনি প্রাক্তন সভাপতি ডিবিএ। আমরা আমাদের মাঝে পেয়েছি এম ফরহাদ হোসেন এফসিএ, চেয়ারম্যান প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, এবং তিনি ম্যানেজিং পার্টনার হোসেন ফরহাদ অ্যান্ড কং, এবং তিনি সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন আইসিএবি। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। শুরুতে আহমেদ রশিদ লালী, আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আপনি সরাসরি বাজারে ট্রেডিংয়ের সাথে যুক্ত এবং বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিস্থিতি এবং বাজার পরিস্থিতি আপনি অনেক ভালোভাবেই দেখছেন। তো একটি বছরে আসলে রাজনৈতিক অনেক অস্থিরতা, অর্থনৈতিক অনেক পরিবর্তন এবং ইতিহাসের অনেক চেঞ্জ আমরা দেখতে পেয়েছি। কেমন গেল আসলে 2024 সাল এবং কেমন আসতে যাচ্ছে আগামী বছর? 2024 সালের অন্তত 4-5 মাস ধরে আমরা যা দেখছি সেটা খুব ভালো কিছু দেখতে পাচ্ছি না, এবং আমরা যেটা দেখেছি যে কনফিডেন্সের এত বেশি ঘাটতি হয়েছে বাজারে, এবং সেইটা আমার মনে হয় এসইসি এটাকে দূর করতে পারে, এবং অনেক বিষয়াদি আছে যেগুলো ইমিডিয়েটলি ঠিক করা দরকার। টাস্ক ফোর্সের রিপোর্টের জন্য বসে থাকলে সেই কাজগুলো কিন্তু বাজারটা কিন্তু একদম খুব বাজে একটা অবস্থায় আছে। সো কাজে ওই বাজারটাকে ঠিক করার জন্য, কনফিডেন্স ফিরিয়ে আনার জন্য কিছু কিছু অ্যাকশন কিন্তু নিতে হবে। যদি শুধু আমরা যেটা দেখছি যে প্রতি সপ্তাহে একটা বিশাল অঙ্কের ফাইন হচ্ছে, এই ফাইন দিয়ে কিন্তু বাজার ঠিক হবে না, আর যাই হোক। সো কাজে আমার কাছে মনে হয় যে অনেক স্টেক হোল্ডার আছে, সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটা সঠিক দিক নির্দেশনায় আসতে হবে। টাস্ক ফোর্স হয়তো আপনার রিপোর্ট আসতে আসতে 6-7 মাস লেগে যাবে। তো ইন বিটুইন যে সময়টা আছে সেই সময়তে আপনাকে একটু ডাইনামিজম শো করতে হবে আমাদের চেয়ারম্যান সাহেবকে, এবং ডাইনামিজম শো করার পরে বাজারটাতে যে কনফিডেন্সের ঘাটতি আছে সেটা দূর হতে পারে। এখন অনেক টুকটাক জিনিস আছে, লাইক ফর এক্সাম্পল আমি বলতে পারি যে মার্জিন লোন যেটা আছে, এটা একটা ক্যান্সার বাজারের জন্য। সো এই বিষয়টা কিছু একটা করা উচিত। তার কারণটা হচ্ছে যে বাজার ঠিক হতে পারছে না, ঘুরে দাঁড়াতে পারছে না। তার কারণটা হলো যে মানে বাজার পড়লেই ফোর্স সেল চলে আসে, নেক্সট ডে আবার ফোর্স সেল, নেক্সট ডে আবার ফোর্স সেল, লাগাতার পড়ে যাচ্ছে বাজার। তো এই ফোর্স সেলের যন্ত্রণার থেকে বাঁচতে হইলে আপনাকে মার্জিন লোনের অ্যামেন্ডমেন্টস আনতে হবে, ওইটার মধ্যে রিফর্মস আনতে হবে, কারণ মার্জিন লোন 25 বছর পুরান হয়ে গেছে, এখনো কোনো অ্যামেন্ডমেন্ট আসে নাই। এই জাতীয় টুকটাক কাজ আছে যে কাজগুলো ইমিডিয়েট প্রয়োজন করা। এবং আগামী বছরের জন্য আমরা যে চ্যালেঞ্জেস দেখছি সেই চ্যালেঞ্জেসগুলো হচ্ছে বাজারে লিকুইডিটি কিন্তু আছে, এমন না যে নাই। ব্যাংকিং সেক্টরে যেহেতু একটা ট্রাস্ট নষ্ট হয়েছে জনগণের, সো এই টাকাগুলো কিন্তু পুঁজিবাজারে আসতে পারে। আনফর্চুনেটলি আমাদের যে আগামী বছর যেটা, সেখানে আমি আশা করব যে যদি কিছু পজিটিভ পদক্ষেপ যদি এসইসি নেয়, তাহলে পরে আগামী বছরে আমরা ভালো একটা বিনিয়োগ দেখতে পারবো এবং বাজারটা ঘুরে দাঁড়াতে আমরা দেখব। সেক্ষেত্রে আপনি তো কোম্পানিগুলোর পারফরমেন্স দেখছেন, এবং অনেকগুলো কোম্পানি এই বছরে আমরা দেখেছি যে অনেক ভালো পারফরমেন্স হওয়ার কথা ছিল, কিন্তু অনেক বিষয় থাকার কারণে কিন্তু সেই কোম্পানিগুলো ভালো পারফরমেন্স করতে পারেনি, এবং তার অবস্থানগুলো কিন্তু পুঁজিবাজারের উপরে একটা প্রভাব পড়েছে। এবং সেই জায়গা থেকে আসলে বিনিয়োগকারীরাও স্টকের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনেক সতর্কতার সাথে পার করেছে সময়, যেটি আসলে বিনিয়োগকারী এবং বাজার দুটোর উপরে একটা বড় প্রভাব পড়েছে। আপনার মতামত কি, কেমন ছিল এবছর? আমি ঠিকই বলেছি, লালী ভাই যেটা বললেন আমি ওনার সাথে আসলেই একমত, যে বছরটা তো খুব টার্বুলেন্ট ছিল, অস্থিরতা ছিল, আর অস্থির বাজারে কখনোই শেয়ার মার্কেটটা হেলদি থাকে না, খুব খারাপ অবস্থায় থাকে। এবং এই বছরটা নানান কারণেই, যেমন এক নম্বর হলো যে ব্যাংকিং সেক্টরটাও খুব খারাপ অবস্থায় আছে, দ্যাট ইজ অলসো পার্শিয়ালি রেসপন্সিবল, বিকজ ব্যাংকিং সেক্টর ইজ দ্য পিলার অফ দ্য ক্যাপিটাল মার্কেট, and banking sector is not performing very well. আর সেকেন্ডলি হলো যেটা লালী ভাই বললেন, পাবলিক কনফিডেন্স না থাকার মূল কারণ হলো কোম্পানির গভর্নেন্সের উপরে মানুষের আস্থা হারিয়ে ফেলছে। বেশ কিছু বন্ড ইস্যু হয়েছে এর ভিতরে, যেগুলো এখন বোঝা যাচ্ছে যে দোজ আর
I mean public, well, basically they were deceived, they were not properly informed, এবং তার সেই কারণে তারা ওগুলো যারা ইনভেস্ট করেছে দে হ্যাভ লস্ট লট অফ মানি। এবং ওই বাজার যখন ফল করে তখন তো আর ভালো খারাপও দেখে না, অনেক সময় ফল করলে ভালোগুলোও ফল করে, খারাপগুলোও ফল করে। কিন্তু এই জায়গাটা আমার শুধু বলার থাকবে ফর দ্য ফিউচার, ফর দ্য ইয়ার 2025, যে যারা যখন শেয়ার ইনভেস্ট করবে তারা যেন দেখে শুনে ইনভেস্ট করে। কারণ যেগুলি ভালো শেয়ার যে আছে, না আমার এখন বললাম না, আমি বেশ কয়েকটা ভালো ভালো শেয়ার আছে যে, এবং যেগুলো পি রেশিও, যেটা ওয়ান অফ দ্য ডিটারমিনিং ফ্যাক্টর, 10 আছে, 10-এর নিচে আছে, ইল্ড ভালো, এ ধরনের বেশ কিছু কোম্পানি, ম্যানেজমেন্ট ভালো। আমি সবাইকে বলবো যে ভালো শেয়ারে ইনভেস্ট করতে। ওগুলোতে ইনভেস্ট করার সবচেয়ে সুফল যেটা হবে আগামী বছর, সেটা হবে যদি পরেও যায় দ্যাট কোম্পানি, তাদের শক্তি থাকবে যে আবার তারা আগের জায়গায় ফিরে যাবে। একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি, সেটি হচ্ছে যেটি আহমেদ রশিদ লালী বললেন যে বছরের শেষ দিকে এসে আমরা খুবই ফাইন হতে দেখছি। তো আসলে ফাইন করা বা কারণ যেটি উনি বললেন যে ঘন ঘন ফাইন, এটি কি বিনিয়োগকারীদের মধ্যে আরো কি আতঙ্ক বাড়িয়ে দেয়, নাকি এটার আসলে আরো সুদূর প্রসারী চিন্তা করে তারপর আসলে কাজগুলো করলে ভালো? একটু সুচিন্তিত করলে ভালো হতো, কারণ এগুলো একটু স্ট্রাকচার্ড ওয়েতে করলে আরেকটু ভালো হতো। হঠাৎ সারপ্রাইজ এলিমেন্ট থাকলেই মানুষের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়, সেটা কিছুটা হয়েছে। তো এই দিক থেকে কি আসলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে মার্কেটটাকে আগামী বছর তারা যে লং টার্ম হয়তো প্ল্যানিং করছে, যেহেতু তাদের অন্তর্বর্তীকালীন সরকার একটি টাস্কফোর্সও গঠন করে দিয়েছে, সেটি হয়তো তারা কোনো দিবে, সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হচ্ছে? টাস্কফোর্সের রেজাল্টের উপরে, রিপোর্টের উপরে অনেক কিছু নির্ভর করবে। পরে আসবে রিয়েলি প্রেসক্রিপশন। এবং টাস্কফোর্স হওয়ার আগে হয়তো আরেকটু ভালো হতো, যেভাবে চলছিল সেভাবে যদি চলমান রাখতো, বেশি সারপ্রাইজেস না এনে, তাহলে তার একটু ভালো হতো। আমরা দেখছি যে আসলে ইন্ডিভিজুয়াল স্টকের উপরে একটা প্রেশার যাচ্ছে এবং ইনভেস্টররা এখন অনেকটাই আসলে এমন একটা মুডে আছে যে দেখছে যে কি হচ্ছে, ওয়েট করছে এবং ইনভেস্টমেন্টের কথা চিন্তা করছে। আর রিসেন্টলি আমরা দেখছি যে ব্র্যাকিপিএল ইনভেস্টরদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করলো, ওখানেও ফরেন ইনভেস্টররা অনেক জয়েন করেছে এবং তারা আশাবাদ ব্যক্ত করেছে। গভর্নর মহোদয় অনেক পজিটিভ কথা বলেছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে বিদেশি বিনিয়োগ বাজারে কি আসবে? আর এবছর আসলে শেষ সময়ে এসে যেমন আমরা একটা মার্কেট দেখলাম, আগামী বছর কি মানে এখান থেকে কি উত্তরণের কোনো সুযোগ আছে? আচ্ছা, আমি কয়েকটা জিনিস চট করে বলে দিই। একটা কথা, যেটা বন্ড মার্কেটের কথা আপনি বললেন, এই বন্ড কিন্তু বাজার থেকে প্রায় 4-5 হাজার কোটি টাকা বের করে নিয়ে গেছে। 3,000 তো ইসলামিক বন্ড, যেটা সুকুক গেল, তারপরে IFIC 1200 গেল। এভাবে কিন্তু বিভিন্নভাবে বন্ড ইস্যু করে 4-5 হাজার কোটি টাকা কিন্তু চলে গেছে। এখন এই যে ব্যাংকসগুলো, বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকসগুলো যে বন্ড কিনলো, এটা কি দিয়ে কিনলো? এটা কিন্তু শেয়ার বিক্রি করে ওই টাকা দিয়ে বন্ড কিনেছে না। বন্ড মার্কেট ইটসেলফ কিন্তু বিনিয়োগকারীদের জন্য না, ওইটা বিনিয়োগ ক্ষেত্র না। বন্ড মার্কেট হলো ব্যাংকসগুলা করবে, কর্পোরেট হাউসগুলা করবে, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালসরা করবে যদি ভালো বন্ড পায়, নট ফর জেনারেল ইনভেস্টার্স। সো এই যে একটা জিনিস, এটা বুঝের বিষয় আছে যে আমাদের বাজারটা বন্ড মার্কেটের জন্য রেডি অর নট, নাম্বার 1। নাম্বার 2 হলো বিভিন্নভাবে যেভাবে বাজার থেকে টাকা পয়সা চলে গেল, এই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, এবং কোন কোন গোষ্ঠী কিভাবে টাকা উত্তোলন করলো এই বাজার থেকে, সেটা কিন্তু একটা বিশাল ঘাটতি হয়ে আছে কিন্তু বাজারে। এর উপরে হলো আপনার মার্জিন লোনের বিষয়। অল ইন অল আমি বলবো, যদি বাজারটাকে আমাদের আগামী বছর ভালো দেখতে হয়, তাহলে পরে আপনি একটা জিনিস, আমি একটা কোশ্চেন, বিগত সরকার পুঁজিবাজারের জন্য ভালো ছিল না, চেয়ারম্যান এসিসি, বিগত এসিসি ভালো ছিল না, ম্যানিপুলেটররা বাজারে রুল করেছে। সো এখন তো তিনোটা নাই, তো এখন বাজার উঠছে না কেন? সো এই জিনিসটা আমাদেরকে দূর করতে হবে, এবং আগামী বছরটা আমরা যদি ভালো দেখতে চাই, তাহলে এসিসির থেকে চেয়ারম্যান সাহেবকে ভালো ভালো কিছু পদক্ষেপ নিতে হবে। যে ফাইনের কথা বললেন, দেখেন ফাইন যে এত বড় বড় ফাইন হচ্ছে, এই ফাইনটার ক্যালকুলেশনটা কি? নাম্বার 1 কোশ্চেন, হোয়াট ইজ দ্য ক্যালকুলেশন অফ দিস ফাইন? আচ্ছা, নাম্বার 2 হলো এই যে ফাইনগুলো যে পরিমাণে হচ্ছে, এই পরিমাণে বড় বিনিয়োগকারী যাদের থেকে বাজারটা চলে, ইনফ্যাক্ট এরা কিন্তু
সাই হয়ে গেছে, এখন তারা বাজারের থেকে বাইরে। সো বড় বিনিয়োগকারীরা বাইরে, উনাদেরকে আনতে হবে। এই ফাইন যেভাবে করা হচ্ছে সেটার ক্যালকুলেশন আমরা জানি না, বাট এই ফাইনগুলো কি আদৌ কি আদায়যোগ্য আমি সন্দিহান। কারণ এই ফাইনগুলো নিয়ে কিন্তু এটা লিগ্যাল একটা কমপ্লেক্সিটির মধ্যে চলে যাবে। সো আমার কাছে মনে হয় যে এসইসি একটু বুঝে শুনে যদি সিদ্ধান্তগুলো নেয় এবং টাইমটা যদি দেখেন আপনি, তাহলে এই জিনিসগুলা একটু বেটার ওয়েতে করা যেতে পারে। কিন্তু সেদিক থেকে আমরা দেখি যে একে তো আসলে পুঁজির সংকট, দুই আমরা ব্যাংকিং খাতে দেখছি যে যেটি গভর্নর মহোদয় বললেন যে শ্বেতপত্রেও আসলে যেই রিপোর্টগুলো এসছে সেখানে তো হিউজ পরিমাণ ব্যাংকে আসলে আমরা ক্রাইসিস দেখছি। তো এমন একটা সময় লিকুইডিটি ক্রাইসিস থেকে আসলে কিভাবে আমরা উত্তরণ করতে পারব? এটার মেইন যে লিকুইডিটি ক্রাইসিস কেন আছে, দেশে তো যে টাকাটা ছাপিয়েছে টাকা তো দেশের বাইরে যায়নি, ওই টাকাগুলো কোথায়? আমার মনে হয় ব্যাংকিং সিস্টেমের বাইরে বেশ টাকা এখনো আছে, নানানভাবে আছে। ওগুলোকে মপিং করে হয়তো গভর্নমেন্টে যেভাবে হোক নিয়ে আসতে হবে। যেমন বন্ড গভর্নমেন্ট যদি ছাড়ে, গভর্নমেন্টে ওই বন্ড কোথায় ইনভেস্ট করবে? টাকাটা নিল, সেটাও যদি আবার কোনোভাবে ক্যাপিটাল মার্কেটে আসতো, আমি যেভাবে চিন্তা করি, কারণ বন্ডটা হলো একটা সিকিউর জায়গা, বিশেষ করে যেগুলো গভর্নমেন্ট বন্ড, যেগুলো এই যে ট্রেজারি বিল্টের বড় বড় ব্যাংকের যে বন্ডগুলো, দোজ আর রিজনেবলি সেফার। এবং ওখানে মানুষ গেছেই হলো সেফটির জন্য, বিকজ তাদের কনফিডেন্স এখন শেয়ারের উপরে নাই। সো বন্ড হ্যাজ অ্যাট্রাক্টেড দোজ মানি নিয়ে। তারপরে বন্ডের যে টাকাটা গেল, সেখান থেকে যদি দেখা যায় যে অনেক বন্ড বিক্রি হলো, বন্ড ফান্ডটাও আলটিমেটলি যদি ডাইভার্ট করে কিছু বন্ড নিয়ে আরো শুনবো। আমরা একটি বিরতিতে যাই, বিরতির পর আবার আপনার কাছে ফিরছি। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি বিজনেস মিরর অনুষ্ঠানে। বিজনেস মিরর অনুষ্ঠানে আবার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আপনি বন্ডের কথা বলছিলেন যে মানে ওই ওয়ান অফ দ্য ইনস্ট্রুমেন্ট যদি খুব প্রপারলি করা হয়, বন্ডের অবজেক্টিভ, স্পেশালি গভর্নমেন্ট বন্ড, দ্য মোস্ট রিলায়েবল ওয়ান্স, অবজেক্টিভ টু মপ মানি ফ্রম দি না। কিন্তু রাতারাতি তো আমরা যেই ফান্ডটা চলে গেছে সেগুলো তো আমরা নিয়ে আসতে পারছি না। তো আমাদের তো আসলে মার্কেট আপগ্রেড করার জন্য বা ইনভেস্টরদের যেই আস্থার কথা, সংকটের কথা বলা হচ্ছে, সেগুলো ফিরিয়ে আনার জন্য কিছু তো পলিসি মেজারমেন্ট নিতে হবে। সেগুলো কি? ওটা এক নম্বর হলো কনফিডেন্স ফিরিয়ে আনার জন্য যেটা দরকার, এই যে পলিসি মেকার্স, তারা যে পলিসিগুলো করবে, ওই পলিসিগুলো টেকসই পলিসি হতে হবে, যেগুলো ইমপ্লিমেন্ট করতে পারবে ওই ধরনের পলিসি হতে হবে, সো দ্যাট এই পলিসির উপর আমাদের আস্থা আসে। এখন যদি এমন কিছু করে যেগুলো ইমপ্লিমেন্ট করতে পারতেছে না, যেগুলো ইফেক্টিভ হচ্ছে না, তাহলে আমাদের যে একটা ভয়, ভীতি, ল্যাক অফ কনফিডেন্স, ওটা তো আরো বাড়বে। এদিকে কি প্রোডাক্ট ডাইভার্সিটির কোনো সুযোগ আছে? প্রোডাক্ট ডাইভার্সিটি হিসাবেই তো বন্ডটাকে ইন্ট্রোডিউস করা হলো, কিন্তু এই বন্ডটা ইন্ট্রোডিউস করার পরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম সুকুক এতগুলো টাকা নিয়ে গেল, আইএফআইসি ব্যাংকের বন্ড এতগুলো টাকা নিয়ে, যেটা আলটিমেটলি একটা গ্রুপে গেছে, আইএফআইসি নেয়। তো এই টাকাগুলো যে বের হয়ে গেল, এই টাকাগুলো তো আর ফিরে আসতেছে না। আপনি সুকুকের, আমরা তো এখন চিন্তা করতেছি যে সুকুক কিভাবে প্রফিটটা দিবে। এখন তো সুকুকের যে অবস্থা, কোম্পানির যে অবস্থা, সেটা তো প্রফিট পাওয়া ডিফিকাল্ট হয়ে যাবে বিনিয়োগকারীদের। আচ্ছা, তার এই যে বন্ডের যে মার্কেটটা, এই মার্কেটটা লিস্টিং হবার পরে এখানে কিন্তু একটা আলাদা বোর্ড থাকতে হবে। এটা এই আমাদের এখন যে চলছে আইটিতে, ওই বোর্ডের সাথে কিন্তু এটা চলবে না। এই বন্ডের আলাদা বোর্ড থাকতে হবে, সেখানে অনেক ক্যালকুলেশনের বিষয় আছে। আমি 5 বছরের বন্ড কিনলাম, 2 বছর পরে আমি বিক্রি করে দিলাম, কত ইন্টারেস্ট পেলাম, কত ইন্টারেস্ট আমি ভবিষ্যতে যে কিনবে সে পাবে, এরকম অনেক ক্যালকুলেশন আছে। সো এই ক্যালকুলেশনগুলোর অ্যাওয়ারনেস কিন্তু নাই, ঠিক আছে, বিনিয়োগকারীদের মাঝে। সো সেখানে একটা বিশাল গ্যাপ হয়ে আছে। এইগুলো আপনি প্রোডাক্ট ডাইভার্সিফাই করেন, কিন্তু সেটার প্রপার জ্ঞান দিয়ে করতে হবে তো যারা কিনবে। সো আমার কাছে মনে হয় যে বন্ড বোধে ডাইভার্সিফিকেশন প্রসেসে ছিল, কিন্তু সেটাও আমার মনে হয় মাঝপথে এটা ন্যাচারাল ডেথ হয়ে গেছে এটা, বিকজ এখন যে সকল সুকুক টুকুক আসছে, এগুলো তো এখন কি হবে ভবিষ্যৎ, নোবডি নোস। তো কমোডিটির আসলে ভবিষ্যৎ কি সেখানে? দেখেন, কমোডিটি মার্কেট যেটা আছে, সেই কমোডিটি মার্কেটে জেনারেল কমোডিটি কিন্তু আসবে না, এটা পারবে না। হ্যাঁ, বাংলাদেশের সেই অবস্থায় ওয়্যারহাউস নাই, গোডাউন নাই, সো জেনারেল হবে না। এইটা কমোডিটি যেটা এখন চিটাগং স্টক এক্সচেঞ্জ আনছে, বেসিক্যালি সেটা মেটাল এক্সচেঞ্জ। ইনফ্যাক্ট গোল্ড, সিলভার, ব্রোঞ্জ এইগুলার কমোডিটি এক্সচেঞ্জ হবে,
কিন্তু আমরা যে কমোডিটি এক্সচেঞ্জ চাচ্ছি, যে চাল, ডাল, তরকারি, আলু, পেঁয়াজ, এইগুলোর কমোডিটি এক্সচেঞ্জ কিন্তু বাংলাদেশ এখনও প্রিপেয়ার্ড না, বিকজ বাংলাদেশে কোনো গোডাউন নাই, ওয়্যারহাউজিং সিস্টেম নাই, কোল্ড স্টোরেজের অভাব আছে। সো ওইটা হবে না আপাতত, এরা শুধু গোল্ডের উপরেই চলবে। জি, আপনি আমি বলবো যে মানে আপনার প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনটা আসবে তখনই বর্তমান পরিস্থিতি যেটা আছে, এক্সিস্টিং সিচুয়েশনটা এটা নর্মালাইজ করে, তাহলে সেগুলো আস্তে আস্তে হয়তো আমরা এগিয়ে পারবো। যেমন ইটিএফ আসতে পারে, এক্সচেঞ্জ ট্রেড ফান্ড, কিংবা আমাদের যে ইউনিট ফান্ড টান্ড আছে, বিভিন্ন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টও তখন বাড়বে। তখন জনগণ স্ট্রেট কোম্পানি না কিনে দে ক্যান গো ফর দোজ ইটিএফ অর ইউনিটস, ওগুলো বাড়ানো যাইতে পারে। বাট ফার্স্ট থিং ইজ টু bring the present scenario into a tolerable level, যেখান থেকে নাকি পাবলিক কনফিডেন্সটা বাড়বে। পাবলিক কনফিডেন্স ইজ দ্য মেইন ইস্যু নাও, মেজর ইস্যু। আমার একটু জানার ইচ্ছা যে যারা আসলে একদমই স্মল ইনভেস্টর, যাদের আসলে ডেইলি কিছু ইনকাম থেকে তারা কিছু ফান্ড রাখে, তারা অনেক সময় চিন্তা করে যে আমি আসলে কোন ফান্ডামেন্টাল ইস্যুতে যাব এবং কোন ইস্যুটা আমি পিক করব, সেই জায়গায় তারা ডিসিশন মেকিংয়ে কিন্তু অনেক সময়ই হয়। তো বাজারে তো ওরকম কোনো অ্যানালিস্টের পারমিশন দেওয়া হচ্ছে না বা রিসার্চারদের পারমিশন দেওয়া হচ্ছে না যে তারা এই কাজগুলো করতে পারে। নতুনরাও কিন্তু এই কাজে অনেক বেশি আগ্রহ প্রকাশ করে, কিন্তু তারা কাজের স্কোপটা পায় না। এখানে আপনার কি মতামত? এখানে আমার মনে হয় যে আপনার যেটা বললেন, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত হব না। এর ভিতরে কিছু কিছু ভালো ভালো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দাঁড়িয়ে গেছে, তাদের মাধ্যমে যদি ইনভেস্ট করে, যদি কেউ বুদ্ধি পরামর্শ চায় সে সমস্ত কোম্পানিগুলোতে এবং অ্যাডভাইজিং এগুলোতে, দে হ্যাভ পিপল হু ক্যান অ্যাডভাইস, বাট দে হ্যাভ টু কাম ফর অ্যাডভাইস, দে হ্যাভ টু গো টু দেম। এটা কীভাবে করতে পারে? যে কোনো জায়গায় ইনভেস্ট করতে গেলে প্রথম মনে রাখতে হবে, আমি যে ইনভেস্ট করছি একটা লিমিটেড কোম্পানিতে, সেটা আই এম বিকামিং পার্ট অফ দ্যাট কোম্পানি, টাইনি লিটল পার্ট অফ দ্য কোম্পানি, বাট আই ওন দ্যাট বিজনেস। তখন আমি যদি একটা এমনি নর্মাল ব্যবসায় যাই, আমি কি দেখবো? ইজ দ্য বিজনেস ডুইং ওয়েল? ইজ দ্য প্রোডাক্ট এটা ঠিক আছে কিনা? গত 10 বছর কেমন করেছে, 5 বছর কেমন করেছে? এটার পিছনে যে লোকগুলো আছে, ক্যান দে বি ট্রাস্টেড, আর দে রিলায়েবল? এই সমস্ত দেখেই সেগুলো দেখতে হবে। আর ওগুলো দেখার কিছু মাপকাঠি আছে, সেটা হলো যেমন একদম নর্মালি যেগুলো আছে, পি রেশিও, রিটার্ন অন ইকুইটি, গ্রোথ, তারপরে আপনার প্রাইস আর্নিং রেশিও, এগুলো দেখে টেকে দেয়ার আর ফর্মুলাস। ওই ফর্মুলাগুলোকে যদি ঠিক মতোই করে, একটা দিয়ে না, সিঙ্গেল একটা কিছু দেখলে হবে না। আর সবার উপরে হলো, যদি কেউ দেখতে চায় রিয়েলি হাউ এ কোম্পানি ইজ ডুইং, দে মাস্ট নো দ্য এনএভি অফ দ্য কোম্পানি, এনএভি অফ দ্য শেয়ার, নেট অ্যাসেট ভ্যালুটা কত। তার মানে আগামীতে আপনি ইনভেস্টরদেরকে ফাইন্যান্সিয়াল লিটারেসির উপর গুরুত্ব দিতে বলছেন? হ্যাঁ, না, ইনভেস্টরের হতে পারবে না তো। সো যারা করে এটা, তাদের একটু সিলেক্টেড কোম্পানি থাকতে হবে, যে কোম্পানিকে তারা বিশ্বাস করতে পারে। হয়তো প্রথম লেভেলের সে 10টা ইনভেস্টমেন্ট কোম্পানি বা 10টা সিকিউরিটি কোম্পানি যেগুলো আছে একদম ওয়েল রেটেড, সে টপ 10, টপ 5, সেখানে তারা যাবে, গিয়ে দে উইল টক উইথ দেম, দে উইল গেট অ্যাডভাইস। যেমন যদি আমি যে ইনস্টিটিউশনে আছি, এখানে যদি কেউ আসে, উইল ওয়েলকাম দেম। আমরা দেখছি যে আইসিবি তো অলরেডি ফান্ডের অনেক পসিবিলিটি দেখাচ্ছে এবং সামনে হয়তো আরও আমরা পাবো, কিন্তু এই স্মল ফান্ড কি আসলে মার্কেটকে লং টার্মে সাস্টেন করতে পারবে? একটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হলো যে দেখেন, একটা মানে স্ট্রং এক্সচেঞ্জ মেক্স স্ট্রং এসিসি, একটা স্ট্রং ব্রোকারেজ ইন্ডাস্ট্রি মেক্স দ্য ক্যাপিটাল মার্কেট স্ট্রং। সো এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে যে আমি যদি এখন ঢাকা স্টক এক্সচেঞ্জ বলেন, চিটাগং স্টক এক্সচেঞ্জ বলেন, ওদের হাতে কিছুই নাই, এভরিথিং হ্যাজ টু গো টু দ্য কমিশন। সো আপনি কিছু কিছু জিনিস আছে যেগুলো স্টক এক্সচেঞ্জকে সেই এটা দিতে হবে, মানে ডেলিকেট করতে হবে সেই পাওয়ারটা কিছু কিছু, এরপরে না হলে এসিসি যাবে। সো এই পাওয়ার ডেলিগেশনটা যদি আপনি স্টক এক্সচেঞ্জের সেলফ রেগুলেটরি বডিটা এখন কিন্তু নাই, এখন ইট ইজ ফিনিশড। সো এভরিথিং ইজ ডান বাই এসিসি। সো এখন এসিসি, সকল দোষ এসিসির হয়, মানুষ আঙ্গুল তুলে এসিসির উপরে তুলে। ঢাকা স্টক এক্সচেঞ্জ কিন্তু নিরিবিলি থেকে যায়, ওর উপরে কেউ আঙ্গুল তোলে না, বিকজ এভরিবডি নোজ যে ওখানে কিছু নাই, এরা যা হয় সব এসিসিতে পাঠায় দেয়। সো আমার কাছে যেটা মনে হয় যে ভবিষ্যতের জন্য স্টক এক্সচেঞ্জগুলোকে স্ট্রং করতে হবে, তাদের যে প্রাইমারি রেগুলেটরের যে এসেন্সটা ফিরিয়ে দিতে হবে,
একটা লেভেল পর্যন্ত ওদেরকে পাওয়ার দিতে হবে। আমরা অনুষ্ঠান শেষ করব। আসলে জাস্ট আপনাকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলতে চাই ফর দ্য ইয়াং জেনারেশন, ফর দ্য নেক্সট জেনারেশন, ফর কারেন্ট জেনারেশন, যে এই ক্যাপিটাল মার্কেটটা, এটা নামে কিন্তু ক্যাপিটাল মার্কেট, শেয়ার মার্কেট আমরা ভুল করে বলি এটা মানে খুব অল্প সময়ে কেউ যদি কিছু আশা করে ইট উইল অলওয়েজ গো রং। এবং আমি প্রথমে একটা বলেন যে আপনি একটা স্টাডি করা হয়েছিল, রিসার্চ করা হয়েছিল যে কোন সেগমেন্ট অফ দ্য ইনভেস্টার সবচেয়ে বেশি লাভ করে। সেই সেগমেন্টটা হলো যারা শেয়ার কিনে মারা যায় 10 বছর পরে, তাদের স্টাডি করা হয়েছিল, তাদের রিটার্ন ওয়াজ দ্য হাইয়েস্ট। যে ভালো শেয়ার কিনেছে আর দে ডিডন্ট ইন্টারভিন অন দ্যাট, দেয়ার ওয়াজ নো ইন্টারভেনশন। বহুদিন পর যারা ক্লেম করে সাকসেসরা আসে, এসে দেখে যে 2 গুণ 3 গুণ 4 গুণ বিশাল হয়ে গেছে। কাজে কি দরকার? এটা ধৈর্য দরকার, প্যাশেন্স থাকতে হবে। প্রত্যাশা কি রাখতে পারে? আর ইয়াং জেনারেশনদের জন্য এটা আমি শুধু একটা মানুষের এক্সাম্পল দেবো। আমি দুনিয়ার সবচেয়ে বড় ইনভেস্টর ওয়ারেন বাফেট। আপনি তো বলেন ছোট ছোট বিনিয়োগ কি করতে পারে, সে $135 বিনিয়োগ করেছিল, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এবং ওটাই সে শুধু ক্যাপিটাল মার্কেটে রেখেছিল। দ্যাটস নাও ওয়ার্থ $160 বিলিয়ন। এবং সে কিছুদিন আগে তার একটা বক্তব্যে সে বলেছে যে সে যদি একটু ভুল করছে, সে ছোট একটা ভুলের জন্য সে অনেক বেশি লস করে ফেলছে। ভুলটা কি? বলে যে প্রথম যে ইনভেস্টমেন্ট আমি করেছিলাম, আমার বয়স তখন ছিল 12, কিন্তু 9 বছর বয়সে আমার যে নলেজ ছিল, আই কুড হ্যাভ মেড ইট এট দ্য এজ অফ 9। আমি তো 9 বছরে করতাম এটা, আজকে 120 বিলিয়ন যেটা আছে, এটা 300 বিলিয়নের উপরে থাকে। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করছি নতুন বাজারে, পুঁজিবাজারে আসলে যে রিফর্মগুলো হতে যাচ্ছে সেটি অনেকটাই পুঁজিবাজারে বিনিয়োগ বান্ধব হবে এবং বিনিয়োগকারীরা বাজারে যে আস্থার সংকট আছে সেটি অনেকাংশে কাটিয়ে উঠতে পারবে এবং বিনিয়োগে আরো বেশি আগ্রহ দেখাবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।